বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এখন যেভাবে দেশ চলতেছে, আসলে কি ইলেকশন হবে? আমার তো মনে হয় না বন্ধুরা। কারণ এই যে বিএনপির লোক জড়িত এখন বলতেছে ইলেকশন হবে। রুবিন ফারহানার একটা পোস্ট দেখলাম একটা টক শোতে, উনি বলতেছে বিএনপি মানে যে অবস্থা, তারেক রহমানকে মাইনাস করে ইলেকশন করতে চাই সবাই, এই ইলেকশন হইতে দেওয়া যাবে না, মানে বিএনপি এখন ইলেকশন চায় না, এরকম কথা অনেকেই বলতেছে। অথচ এই বিএনপি ইলেকশনের জন্য ইলেকশন কইরা কি অবস্থা করছিল আপনাদের মনে আছে তো? সকাল ইলেকশন, বিকাল ইলেকশন, রাত্রি ইলেকশন। বেগম খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এভার কেয়ার হসপিটালে গেছেন। নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি করেছে, বহু মানুষ গেছে, কিন্তু সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি গেছেন। ধারণা করি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও যাবেন। আদালত অবমাননার ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউশন তাজুল ইসলামের ধমক খেলেন জেডাই খান পান্না এবং বিএনপি নেতা ফজলুর রহমান। ইতিহাস রচিত হলো বাংলাদেশে। ডক্টর ইউনূস যে কি ধরনের প্লেয়ার সেটা আবারও উনি প্রমাণ করে দিলেন। দীর্ঘদিন ধরে জাতির ইতিহাসের এত বড় রক্তক্ষরণ, স্বাধীন বাংলাদেশের রাজধানীর বুকে এতগুলো সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক বাহিনী, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছিল, সেটা সঠিক তদন্ত এতদিন পর্যন্ত আলোর মুখ দেখেনি। সেই জিনিসটা এই সরকার করেছেন, জাতির সামনে উন্মোচন করেছেন, পেছনের কারা মাস্টারমাইন্ড ছিল, কারা হত্যাকারী ছিল, কারা এটার বেনিফিশিয়ারি, কেন এটা করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল। এটা মনে করি আমাদের জাতির জন্য অনেক বড় সাহসী কাজ হয়েছে। খবর হলো ট্রাইব্যুনালে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান, যিনি কিশোরগঞ্জ থেকে বিএনপির হয়ে লড়ছেন। বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী, ততবার জামাত আর শিবিরের বাক্সে পয়েন্ট জমা। রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত, আবার ছাপ্পা মেরে দেয়। বিএনপির যারা অ্যান্টি ইন্ডিয়ান তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে। এখন এমন অবস্থা হয়েছে জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায়ও তাও পাবলিকে ধরে নেবে জামাত অ্যান্টি। আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। জনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ভারতীয় সালাউদ্দিন গঙ্গের কারণে। কারণ ভারতীয় সালাউদ্দিন গঙ্গরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে, এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায়, তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে জয়, সজীব ওয়াজেদ জয় এবং আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এবং কেউ বলতেছিল এই নির্বাচন করে বিএনপি যে চিৎকার গোলা করতেছে, এই নির্বাচন যদি জোড়া দেন তাহলে দেখবেন যে 1 মাইল লম্বা হইব নির্বাচনের কথা নিয়ে। এখন বিএনপির কথা বদলে গেল। সত্যি কথা যেটা, তারেক রহমান সাহেব যদি কোনো কারণে বাংলাদেশে ব্যাক করতে না পারে বা না আসে বা ওনার আশা না হয়, তাহলে আপনারা মোটামুটি কনফার্ম থাকেন যে বিএনপি ইলেকশনে যাবে না। কারণ উইথাউট তারেক রহমান বিএনপি যদি ইলেকশনে যায় তাহলে কি রেজাল্ট হবে আপনারা চিন্তা করেন। তারেক রহমান সাহেবের মায়ের অসুস্থতার জন্য তারেক রহমান সাহেব আসতেছেন না, ঠিক আছে, তার প্রবলেম আছে, কিন্তু আল্লাহ না করুক যদি কোনো কারণে খালেদা ম্যাডামের কিছু একটা হয়ে যায়, মানে আল্লাহ না করুক বলতেছি, এবং তারপরে যদি তারেক রহমান না আসে বাংলাদেশে তার মাকে শেষবারের মতো দেখবার জন্য, তাহলে কি আপনারা মনে করেন যে বিএনপি আর বিএনপির জায়গায় থাকবে না? তো তখন এই যে বাংলাদেশের যে সমস্ত মানুষ মনে করেন কি বলে এটাকে, যে যারা একদম সাধারণ মানুষ, যারা একদম খেটে খাওয়া মানুষ, যারা কোনো মানে পলিটিক্স বুঝে না, তারাও কিন্তু তখন বলবে এটা কেমন নেতা রে ভাই, মা মারা গেল তারপরেও আসলো না। এখন তাহলে এই প্রশ্নটা থাইকেই যায় যে তারেক রহমান সাহেব যদি তার আম্মার কোনো ঘটনা যদি ঘটে যায়, আমি বারে বারে বলি আল্লাহ না করুক এই ধরনের ঘটনা যেন না ঘটে, আমরা চাই খালেদা ম্যাডাম অন্তত আরো কিছুদিন বাসায় যে বিছানায় থাকুক, তবু উনি যেন বাইচে থাকে। উনি বাইচে থাকলে একটা দল না, শুধু একটা দেশ, মানে আমাদের পুরো বাংলাদেশের মানুষ একটা স্বস্তি নিঃশ্বাস ফেলবে যে আমাদের একটা গার্জিয়ান আছে। কারণ রাজনৈতিক নেতা কিন্তু এখন বাংলাদেশে নাই, আপনি যেভাবেই বুঝান না কেন, কোনো রাজনৈতিক নেতৃত্ব নাই, কোনো বড় নেতা নাই। আওয়ামী লীগ শেষ, এখন বিএনপিও যদি শেষ হয়ে যায়, বিএনপিও যদি
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন না করলে বিএনপিও যদি কোনো কারণে আপনার শেষ হয়ে যায়, তাহলে বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে? এটা কি এমন কোন আভাস দিচ্ছে যে বিএনপির যদি এই তারেক রহমান সাহেবের না আসার কারণে বিএনপির যদি রাজনৈতিকভাবে বিএনপি পিছায়া যায়, তাহলে কি জামায়াত আগায় যাবে? তাহলে তো বাংলাদেশে জামায়াত ছাড়া কোনো দল নাই, কারণ জাতীয় পার্টি এখন ইলেকশনে আসতে পারতেছে না, জাতীয় পার্টি ইলেকশনে আসতে দেওয়া হচ্ছে না, তাহলে সরকার কিভাবে ইলেকশন করবে? বিএনপি যদি মনে করে যে তারেক রহমান সাহেব ছাড়া ইলেকশন করবে, তাহলে বিএনপি কিন্তু সেই রেজাল্টটা হবে না যে রেজাল্টটা বিএনপি এক্সপেক্ট করতেছে। কারণ তারেক রহমান যেভাবেই বলেন না কেন, বিএনপির জন্য একটা আশীর্বাদ। জিয়াউর রহমান সাহেবের পরে খালেদা ম্যাডাম ছিলেন, খালেদা ম্যাডাম অসুস্থ হওয়ার পর এখন একমাত্র ভরসা তারেক রহমান। সেই তারেক রহমান যদি দেশে না আসে, তারেক রহমান যদি লন্ডনে বসে থাকে আর এদিকে যদি ইলেকশন হয়, তাহলে বিএনপির সেই 151 সিট পেয়ে সরকার গঠন করা প্রবলেমই হয়ে যাবে। যদি অনেকেই বলতেছেন যে তারেক রহমান সাহেব এখন আসবে না, ইলেকশনের পর উনি বাংলাদেশে আসবেন, বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় উনি এসে বাই ইলেকশন করবেন, বাই ইলেকশন করার পরে সেখান থেকে পাস করবেন, করে সে শপথ গ্রহণ করে দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রীত্বের। এটা কি বাংলাদেশের মানুষ মেনে নিবে? আমার তো মনে হয় না। সাধারণ মানুষই তো মানবে না। তারা একটা কথাই বলবে যে মানুষটা মায়ের মৃত্যুকালে আইসা মায়ের শেষ মুখটা দেখে নাই, সেই মানুষটার উপরে কেমন আমরা ভরসা করবো? বাংলাদেশের 18 কোটি মানুষ কেমন করে ভরসা করবো যে তাকে আমরা দেশের দায়িত্ব দিব? কারণ সে তো নিজের জীবনটাকে বেশি ভালোবাসে, দলকে কতটুকু ভালোবাসে, মাকে কতটুকু ভালোবাসে সেই প্রশ্ন গেলাম না। উনি ওনার জীবন নিয়ে এমন শঙ্কিত যে উনি প্রধানমন্ত্রী না হইতে পারলে বাংলাদেশে উনি আসবেনই না। যদি এমন অবস্থা হয়, তাহলে বিএনপি কি অবস্থা হবে? এই জন্য বিএনপির কিছু কিছু নেতা নেত্রী এই মুহূর্তে সিচুয়েশনটাকে ট্যাকেল দেবার জন্য বা এটাকে একটা মানে হেয়ারিং পর্যায়ে রাখবার জন্য যে কোনো কারণেই হোক আপাতত ইলেকশনটা যেন না হয় সেই পথেই ওনারা হাঁটতে চাচ্ছেন। কিন্তু তাদের এই হাঁটা বা তাদের এই চাওয়াটা কি আপনারা মনে করছেন সাকসেস হবে? আমার তো মনে হয় না। কারণ কি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো ভাবেই হোক ইলেকশন দিবে, দিয়ে উনি চলে যাবে। আপনারা অনেকে হয়তো শুনছেন যদি জাতিসংঘের মহাসচিব হইবার জন্য একটা আলোচনা চলছে, সেটা কতটুকু হবে না হবে সেটা পরের আলোচনা। কিন্তু উনি এই সিটে থাইকা ওইখানে কোনো কাজ করতে পারতেছেন না। উনি তো পরিশ্রম করতে হবে, ওনাকে তো লবিং করতে হবে, কারণ মহাসচিব তো তারা নাইকে নিয়ে বসাবে না। এখানে অনেক মহাসচিবের প্রার্থনায় থাকে, তাকেও সেভাবে কাজ করতে হবে। উনি এখন চাচ্ছেন এখান থেকে চলে যায় ওইখানে চলে যেতে। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে বিএনপি যদি এখন কোনো কারণে ইলেকশনে না আসে, তাহলে ইলেকশনটা হবে কার সাথে? মানে কে কার সাথে লড়বে? আমি বলছি না বিএনপি আসছে না, আমি বলছি না বিএনপি আসবে না। এখন বিএনপির ভিতরে যদি চিন্তা ভাবনা হয়ে থাকে যে হ্যাঁ আমরা উইদাউট তারেক রহমান ইলেকশন করব, তাহলে কতটুকু সাকসেস হবে সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। কারণ বিএনপিকে মানুষ, বেশিরভাগ মানুষ ভালোবাসে জিয়াউর রহমানের জন্য, তারপরে যারা ভালোবাসে তারা খালেদা ম্যাডামের জন্য। তো খালেদা ম্যাডাম তো অসুস্থ হয়ে বাড়িতেই ব্যাক করবেন। উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যদি ফেরত যান, ওনার বাড়িতে বসে উনি আর দলীয় কোনো কার্যকলাপ করতে পারবেন বলে মনে হয় না। কারণ আমি কিডনি রোগী, আমার নিজের ঘরেই ছিল, আমি দেখেছি আমার ফাদার ইন ল এভাবে মারা গেছে গত বছর। আমি বলছি না খালেদা ম্যাডাম মারা যাবে, আমি 100 বার আল্লাহর কাছে প্রার্থনা করি উনি আরো 2-4 বছর 10 বছর বেঁচে থাকুক। কারণ উনি থাকলে বিএনপির এই যে কর্মীরা, বিএনপিকে যারা ভালোবাসে, যারা বিএনপির জন্য ত্যাগী নেতা নেত্রী বা কর্মী, তারা কিন্তু খালেদা জিয়ার একটা আদেশ মানে যে কোনো ভাবেই হোক মাথা ভরে মাইনা নেয়, বলে যে ম্যাডাম বলছে আমরা এটা করবো না। তারপরে যদি উনি ঘরেও বসে থাকে, ঘরে বসে যদি জাস্ট একটা বাণী দেয় যে তোমরা এটা করবা, এটা করবা না, এটা কিন্তু মানুষ শুনবে। এখন কথা হচ্ছে ম্যাডাম বাসায়, তারেক সাহেব লন্ডনে, তাহলে বিএনপি ইলেকশন করে বিএনপি কোন জায়গায় যেতে পারবে? এজন্য অনেকেই বলতেছেন যে যদি ইলেকশন হয় তাহলে জামাতের ভাগ্য খুলে যাবে। কারণ জামাত এমনিতেই আগে আছে, আপনারা জানেন জামাতের যে পজিশনটা আজ থেকে 1 বছর আগে ছিল সেটা এখন নাই। জামাত জিরোপত্রে এগিয়ে যাচ্ছে, জামাত দিন দিন এগিয়ে যাচ্ছে। জামাতকে যে যেভাবেই বলুক, বদনাম করুক, হ্যান করুক, দেন করুক, কিছু মানুষজন তার সম্পর্কে উল্টাপাল্টা বাজারে রটাক, যেমন শিশির মনিরের সাথে নারী ঘটিত ব্যাপার, এগুলো বললে লাভ হবে না ভাই। শিশির মনির কোন ক্যারেক্টারের মানুষ জানে। এরকম বিভিন্ন জামাতের প্রার্থীদেরকে ধরা হবে, ধরা হবে এবং তাদেরকে মানে বাংলাদেশের মানুষের কাছে ছোট করা হবে। কিন্তু এইগুলো করে কি জামাতকে আপনারা ঠেকাই রাখতে পারবেন? পারবেন না। কারণ জামাতকে ঠেকাই তুলে, আমি বারবারই বলি, জামাতকে ঠেকাই তুলে জামাতের চেয়ে বেটার কাজ করতে হবে। যদিও এই মুহূর্তে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নাই, ইলেকশন নিয়ে সবাই আছেন খালেদা ম্যাডাম আর তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে। আপনারা মাঠ করে দেখছেন পুরো স্থিমিত, এখন কিন্তু ভোটের মাঠ একদম ঠান্ডা। তো এই যে ঠান্ডার পরে যে গরম হবে, তারেক রহমান যদি বাংলাদেশে না আসে তাহলে বিএনপি কতটুকু গরম করতে পারবে মাঠ, সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। তাহলে আমাদের হিসাবে ধরতে হবে বিএনপি যদি এখানে পিছিয়ে যায়, জামাত তো এমনি এগিয়ে ছিল, আরো 10 কদম এগিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবেন না জামাতকে। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। আল্লাহ হাফিজ। বেগম খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এভার কেয়ার হসপিটালে গেছেন। নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি করেছে, বহু মানুষ গেছে, কিন্তু সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি গেছেন। ধারণা করি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও যাবেন। আসলে বেগম খালেদা জিয়াকে ঘিরে সারা দেশের মানুষের মধ্যে যে আবেগ সহানুভূতি সঞ্চারিত হয়েছে,
এটি একটি অসাধারণ, এরকম একটি ভালোবাসা, সম্মান এটা কল্পনাও করা যায় না, যেটি বেগম খালেদা জিয়াকে ঘিরে যে আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে। সারা দেশের মানুষ তো বটেই, এমন কোনো দল নেই, এমন কোনো মত নেই, সব দল মতের মানুষ অন্তত এই একটা জায়গায় এসে মিশছে বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা, সম্মান এবং একই সঙ্গে উদ্বেগ, উৎকণ্ঠা, কোনো কিছুরই কমতি নেই। এখন আমাদের সবারই দোয়া যে বেগম খালেদা জিয়া যাতে দ্রুত আরোগ্য লাভ করেন, যাতে তিনি অন্তত এই নির্বাচনী বৈতরণীটা পার করতে পারেন, এটা অনেকের প্রত্যাশা। তারপর আমি বলবো যে নির্বাচনী বৈতরণী পার হওয়াটা বড় কথা না, অনেকগুলো কঠিন সময়, অনেকগুলো কঠিন মুহূর্ত তিনি পার করে এসছেন। আজকের তার চোখের সামনে রাজনীতির উত্থান পতন তিনি দেখলেন, তার নিজের জীবনের যেমন বিড়ম্বনা দেখেছেন তিনি, তেমনি দেখেছেন যে তার প্রতিপক্ষ তাকে ধ্বংস করতে গিয়ে কিভাবে নিজেই ধ্বংস হয়ে একেবারে বলতে গেলে ছাই হয়ে গেছে, অন্য দেশে আশ্রয় নিতে হয়েছে। সেটাও বড় একটা বিশাল, বেগম খালেদা জিয়া যে সঠিক ট্রাকে রাজনীতি করেছেন এটা হয়তো তারই দৃষ্টান্ত, নতুবা হয়তো অনেক আগে বেগম খালেদা জিয়া রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় নিতেন। এখন বেগম খালেদা জিয়াকে সুস্থ রাখা এবং তার বিদায়টা এটা একটা অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকছে, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইতিমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছেন, বার্তা দিয়েছেন, হয়তো যে এভার কেয়ার হসপিটালে তিনি হয়তো আসবেন, যেমনি এসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন যেই অতৃপ্তিটা সারা দেশের মানুষ, সেটা তারেক রহমানকে ঘিরে, তারেক রহমান হয়তো আসবেন যে কোনো মুহূর্তে, ঘোষণা দিয়ে হয়তো আসবেন না। স্বাভাবিকভাবে যে পরিস্থিতি, ভিড় ভাট্টা সবকিছু মিলায় এই সময় সম্বর্ধনা নেওয়াটা বড় কথা না, যেটা মানুষের আকুলতা সেটা হচ্ছে তিনি আসুক, মায়ের পাশে থাকুক এবং দেশের মানুষের মধ্যে যে আবেগ, সহানুভূতি, সহমর্মিতা, তার সাথে যাতে তিনি একাত্মতা প্রকাশ করুক, মানে সশরীরে, এটাই সবার চাওয়া। অনেকে বলছেন যে এভার কেয়ার হসপিটালের পাশে যে হেলিকপ্টারের ওঠানামা, সেটা হয়তো এমনটা যে তারেক রহমান হযরত শাহজালাল বিমানবন্দর আসার পর হয়তো তাকে নিয়ে সেখান থেকে এভার কেয়ার হসপিটালে আসা হবে, আসবেন তিনি, এমন একটা আলোচনা কিন্তু আছে। আমি সব আলোচনাগুলি নিয়ে আসছি যাতে মনে না হয় যে গুজব ছড়াচ্ছে, যে আলোচনাগুলি চলছে মানুষের মধ্যে সেগুলো নিয়ে আসছি। কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবে গুজবে মানে পা না দিতে, কান না দিতে, কারণ গুজব এই মুহূর্তে খুব বিপজ্জনক। তবে যেটা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা যেহেতু একবার ভালো হচ্ছে, একবার খারাপ হচ্ছে, মানে স্থিতিশীল বলা হচ্ছে, কখনো কখনো অস্থিতিশীল, যার জন্য আমরা দেখলাম যে আজকে সকালবেলা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তারও চলে এসেছেন, যিনি এর আগে লন্ডনে বেগম খালেদা জিয়াকে দেখেছেন। তার পাশাপাশি চীনের 5 জন ডাক্তার আছে, আরো হয়তো অন্যান্য ডাক্তাররা আছেন যারা যুক্ত হয়ে আপ্রাণ চেষ্টা করছেন বেগম খালেদা জিয়ার বর্তমান যে অপরিবর্তিত একটি শারীরিক অবস্থা সেটা যাতে উন্নতি ঘটানো যায়। তো এখন প্রতীক্ষা সবারই যে তারেক রহমানের জন্য, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন এভার কেয়ার হসপিটালে, বাকিরাও অনেকে এসেছেন, সমস্ত এমন কোনো রাজনৈতিক দলের প্রধান নেই, শীর্ষ ব্যক্তি নেই যারা আসেননি। এখন অপেক্ষা তারেক রহমানের, হয়তো তারেক রহমানের আসার মধ্য দিয়ে মানুষের একটা আবেগ, ভালোবাসার পূর্ণতা পাবে। কারণ তারেক রহমান যেমন মাকে দেখতে চান, মাও চান যে ছেলে তার পাশে আসুক, তেমনি দেশের মানুষ প্রত্যাশা করে এইরকম একটি পরিবেশে তারেক রহমান যাতে আসেন এবং মানুষের যে উদ্বেগ, উৎকণ্ঠা, সেটাকে যাতে তিনি অ্যাড্রেস করেন, সেটাকে যাতে শান্ত করার চেষ্টা করেন, সেই প্রত্যাশাই হচ্ছে এখন সবার মধ্যে। দর্শক, আদালত অবমাননার ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউশন তাজুল ইসলামের ধমক খেলেন জেডাই খান পান্না এবং বিএনপি নেতা ফজলুর রহমান। আমি এই বিষয়ের ডিটেলসে যাচ্ছি, তার আগে আপনাদেরকে সতর্ক করার জন্য একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডে বেসামরিক যে সমস্ত নাগরিকরা এর ভিতরে সরাসরি জড়িত ছিলেন। আপনারা জানেন যে সেখানে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছিল এবং তদন্ত কমিশন তাদের রিপোর্ট প্রদান করেছে। এই রিপোর্টে সরাসরি দেশ হিসেবে, বাহিরের দেশ হিসেবে ভারত সরাসরি জড়িত, আর দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি এর সাথে জড়িত, এবং ব্যক্তি হিসেবে বিশেষ করে আওয়ামী লীগের তৎকালীন যিনি এমপি ছিলেন ফজলে নূর তাপস, তিনি ছিলেন এই বিদ্রোহের, বিডিআর বিদ্রোহের মূল মাস্টার মাইন্ড এবং সমন্বয়কারী। আর বেসামরিক ব্যক্তিদের ভিতরে 3 জন সাংবাদিক এখানে সরাসরি জড়িত ছিলেন। নাম্বার 1 মুন্নিশা, আপনারা তার কথা নিশ্চয় মনে আছে। এই মুন্নিশা ওই সময় একেবারে লাইভ টেলিকাস্ট করছিল এবং ঘটনাকে ইনিয়ে বিনিয়ে বিরাট আকার দেখানোর চেষ্টা করছিল। আর দ্বিতীয় হচ্ছে জয়ী মামুন, 3 নম্বর হচ্ছে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। এই 3 কালপ্রিট, এদেরকে আমি কোনো মত অবস্থায় মানুষ বলতে পারি না, কারণ যারা নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে অন্য আরেকটি দেশের পেইড এজেন্ট হয়ে এহেন অপকর্ম করতে পারে, নেক্কারজনক ঘটনা ঘটাতে পারে, দেশকে অন্য একটি দেশের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে, সেই লোকগুলোকে কোনো মত অবস্থায় আমরা মানুষ বলতে পারি না। এই 3 ব্যক্তি, বেসামরিক ব্যক্তি, পালিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে, এখনো তারা বাংলাদেশে আছে।
এই দেখুন আমি তাদের ছবি দিয়ে দিলাম, এরা পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, এদেরকে আটকান, যে যেখানে পাবেন এদেরকে আটকান, এদেরকে আইনের হাতে সোপর্দ করুন। কথা শেষ। দ্বিতীয় কথায় যেটি আসবো, এই যে বিডিআর হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট যেহেতু বলছে যে কে কে দায়ী এর সাথে, কারা কারা এখানে ভূমিকা পালন করেছে, গেম খেলেছে কারা কারা, এটা কি আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটি জানতেন না? অবশ্যই তিনি জানতেন। তাহলে এটি জানার পরেও তিনি কেন, আপনাদের মনে আছে ওই যে ওয়াকিলাবে তিনি বক্তব্য দিতে গিয়ে সেখানে তিনি কি বলেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এটি ফুল স্টপ, কোনো ইফ বাট কিচ্ছু নাই, এখানেই এটি থামাতে হবে, এর সাথে সম্পূর্ণ দায়ী বিডিআররাই হত্যা করেছে সেনা অফিসারদের। এটি বলেন নাই তিনি? আপনাদের মনে আছে তিনি এটি বলেছিলেন। তাহলে কেন তিনি এই ইফ বাট ফুল স্টপ কেন দিতে বললেন? ওই সময় থেকেই বারবার বলা হয়েছে যে এটি সিলেটের পাদুয়া সীমান্তে বিডিআর এর হাতে যে বেশ কিছু বিএসএফ সেখানে হতাহত হয়েছিল, সেই ঘটনার প্রতিশোধ হিসেবে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় এনে তাকে দিয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে এবং বলেছে যে তুমি যদি ক্ষমতায় থাকতে চাও এর বিচার করে দিতে হবে। শেখ হাসিনা সেটি করেছে, জামাত ইসলাম এটি বলার চেষ্টা করেছে, এর জন্য কিন্তু জামাতকে তার কাফারাও দিতে হয়েছে, তার মাসুলও দিতে হয়েছে। ওই ঘটনার কারণেই কিন্তু ভারতের ইন্ধনেই ওরা জানতো যে জামাত ইসলাম এটি জানে, তারা একসময় এটি প্রকাশ করে দেবে, আর যার কারণেই জামাতের ওই নেতাগুলোকে নেতৃত্ব শূন্য করার জন্য তাদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। তাহলে ওয়াকারুজ্জামান জানতেন না? তিনি এগুলো এই কারণে বললেন যে তিনি এই যে 5 আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীদের যেভাবে আশ্রয় দিলেন ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে, এবং তাদেরকে আবার পালিয়ে যেতেও বাধ্য করলেন পার্শ্ববর্তী দেশে, সন্ত্রাসীদের অভয়ারণ্য আমাদের পার্শ্ববর্তী দেশ, সমস্ত সন্ত্রাসীগুলোকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। তো এই যে এই কাজটা তিনি কেন করলেন? এটি তিনি জেনে শুনে করেছেন। সুতরাং এখানে তিনি এই কাজটি ভালো কাজ করেছেন, দেশপ্রেমিকের মতো কাজ করেছেন, এটি বলার কোনো সুযোগ থাকছে না। তিনি কিন্তু এই তদন্ত কমিশন গঠন হতে দিতে চান নাই, তিনি কোনো মত অবস্থায় চান নাই যে স্বাধীন তদন্ত কমিশন গঠন হোক বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, তিনি বাদ ছেড়েছেন। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর এই যে সাংবাদিক ইলিয়াস হোসেন, এই কয়েকজন মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে এবং তাদের অনুমনীয় মনোভাবের কারণে, তাদের বিপ্লবী চিন্তা চেতনার কাছে পরাজিত হয়ে পরে কিন্তু এই কমিশন গঠন করতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়েছিলেন এবং তাদের রিপোর্ট কিন্তু ফলাফল আমরা পেলাম। সুতরাং এই দায় সেনাপ্রধান যে এড়িয়ে যেতে পারেন এটি মনে করার কোনো সুযোগ নেই। এ বিষয়েও আলোচনা শেষ। এবার চলুন আমরা চলে যাই ওই জেডাই খান পান্নার বিষয়ে। ফজলুর রহমান, বিএনপি নেতা ফজলুর রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কিশোরগঞ্জ 4 আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি 5 আগস্টের পর থেকেই এই জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার এবং তাকে অস্বীকার করার নানা রকম কসরত তিনি করে যাচ্ছেন। এরপরে তিনি শুরু করলেন শেখ হাসিনার যে আদালতে বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বারবার প্রশ্ন তোলা শুরু করলেন, বাজে মন্তব্য, বিস্ফোরক মন্তব্য করা শুরু করলেন। চ্যানেল 24-এর একটি পক্ষে উপস্থিত হয়ে 49 মিনিট তিনি বক্তব্য দেন। সেখানে তিনি একেবারে পরিষ্কার করে যে এই আদালত মানি না, এই আদালতের শেখ হাসিনার বিচার করার কোনো অর্থই নেই, দৃষ্টিগোচর হলে ফজলুর রহমানকে আদালতে ডেকে পাঠানো হয়, তাকে শোকজ করা হয়। অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বে ওই দিন শুনানি শেষে তাকে সশরীরে হাজির হতে বলা হয় এবং সাথে তার যে ওকালতির সার্টিফিকেট, তার যে সনদ, একাডেমিক সনদ, এগুলোও সাথে নিয়ে যেতে বলা হয়। 8 তারিখে যাওয়ার কথা ছিল, তার আগেই আজকে এই ভিডিও যখন করছি অর্থাৎ 3 তারিখে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন যে আমি যা বলেছি ভুল বলেছি, আমি ভুলভাবে মনের ভুলে ইত্যাদি ইত্যাদি বলে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। অবশ্য এই ব্যাপারে শুনানির দিন আবার আগামী 8 তারিখ ধার্য করা হয়েছে। এরই ভিতরে যে মজার একটি ঘটনা ঘটেছে, জেডাই খান পান্না, আপনারা জানেন যে 5 আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা ব্যাপক তৎপরতা শুরু করেছিলেন। পরে ইলিয়াস হুসাইন ওই যে তার একটা উলঙ্গ ছবি ফাঁস করে দিলেন এবং তার যে চক্রান্ত ওইটা যখন ফাঁস করে দিলেন, এরপরে তিনি কিছুটা থেমেছিলেন। এরপরে হঠাৎ করে দেখলাম যে তিনি শেখ হাসিনার আইনজীবী হওয়ার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন। এমন সময় ইচ্ছা ব্যক্ত করেছেন যখন আইনজীবী নিয়োগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রাথমিক অবস্থায় কিন্তু প্রথমে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তখন কিন্তু তিনি যান নাই, কিছু বলেন নাই। যখন একজনকে নিয়োগ দেওয়া হয়ে গেছে তখন তিনি বলছেন আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই। এটি মূলত তার শয়তানি। তিনি ওই আদালতকে বিতর্কিত করার জন্য মূলত এটি বলেছিলেন। পরে আদালত বললেন যে এখন তো সময় পার হয়ে গেছে, ঠিক আছে, আমরা পরবর্তীতে যখন আবার সুযোগ হবে তখন আপনাকে ডাকবো। এরপরে এই যে কিছুদিন আগে আবার তিনি তাকে ডেকে এনে শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত করলেন। আজকে তার যে শুনানি, এই শুনানির দিনে তিনি নাই, উপস্থিত নাই। আদালত সাথে সাথে বললেন যে তাকে ডাকুন, ফোন করুন, দেখুন তিনি কোথায় আছেন, তিনি কেন আসলেন না, এটি তো আদালত অবমাননার শামিল। এরপরে ডেপুটি রেজিস্ট্রারকে পাঠিয়ে দিয়ে তাকে ঢাকায় আনালেন। পাশেই ছিলেন, ঢাকায় আনালেন। তিনি হুইল চেয়ারে এসে কিছু বলতে যাচ্ছিলেন। আদালত তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আসলেন না, আপনারা আসবেন না, আপনার আসামি আসবে না, আপনি আসবেন না, অথচ আদালত নিয়ে আপনারা মন্তব্য করবেন, বিচার প্রক্রিয়া নিয়ে আপনারা মন্তব্য করবেন, আদালতের বৈধতা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন।
আপনি কি এটা কি রাজনৈতিক বক্তব্য পেয়েছেন যে যা খুশি তাই বলবেন ইত্যাদি আরো বেশ কিছু কথা তাকে শোনানোর পরে তিনি আরো কিছু বলতে যাচ্ছিলেন, বলতে উদ্যত হয়েছেন, ঠিক সেই সময় চিফ প্রসিকিউটর তাকে দিয়েছে একেবারে ধমক একখান। মিস্টার পান্না, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি এটি রাজনৈতিক মঞ্চ নয় যেখানে যা খুশি তাই বলবেন। এরপরে তিনি বললেন যে আমি যা খুশি তাই আর কি বললাম, সাথে সাথে আদালত ট্রাইব্যুনাল তাকে বলেন যেন আপনি আপনার ইচ্ছা মতো বক্তব্য দিতে পারবেন না, আপনার বিচার নিয়ে আপনি কথা বলতে পারেন, সে অধিকার আপনার আছে, কিন্তু একটা ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন এটি বলার কোনো এখতিয়ার আপনার নাই, কারণ এটি আইন দ্বারা সিদ্ধ একটি বিচার প্রক্রিয়া। এই আদালত 1973 সালের আইন অনুযায়ী 1971 সাল এবং তার আগে পরের যে কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পারবে। এরপর তো যেটাই খান পান্না তিনি চুপসে গেলেন ধমক খেয়ে। চুপসে যাওয়ার পরে তিনি আদালতের কাছে করজোরে ক্ষমা ভিক্ষা করলেন এবং তিনি বললেন আমি আর শেখ হাসিনার আইনজীবী থাকতে চাই না, কারণ আমি যার আইনজীবী হয়েছি সেই লোকগুলো, তার পক্ষের লোকগুলো, তার অনুসারীরা আমার উপরে আক্রমণ করছে, সুতরাং আমি আর এখানে থাকতে চাই না। এরপর আদালত তাকে তিরস্কার করলেন, একটু আদালতের ভাষায় আর কি, আপনারা আবার এখানে বোকাঝোকা করলেন, আদালতের ভাষায় করে তাকে ছেড়ে দিলেন এবং এর আগে যে মামলায় তার ফাঁসি হয়েছে ওই মামলায় যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তাকে নতুন করে আবার এই মামলায় শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত করা হয়েছে। এই হলো সার্বিক পরিস্থিতি। এই লোকগুলো, আপনারা বাংলাদেশের জনগণের একটি দায়িত্ব আছে এই লোকগুলোকে আপনাদের চিনে রাখা। এরা সেই লোক যারা শেখ হাসিনাকে বাংলাদেশ ভারতের হাতে তুলে দেবার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে, সর্বপ্রকার সহযোগিতা করেছে। এদের সহযোগিতা নিয়েই শেখ হাসিনা এই দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল, আর ভারত আমাদের এই দেশটাকে তার ইচ্ছা মতো ব্যবহার করেছে 15 বছর, এবং তার বিরাট ইচ্ছা ছিল যে এই দেশটাকে ভারতের একটি কলোনি। আর যদি এই 5টা বছরে যে 24 সালে যে নির্বাচন হলো, এই নির্বাচনে যদি আগামী নির্বাচন পর্যন্ত টিকে থাকতে পারতেন শেখ হাসিনা, তাহলে এই 5 বছরে ব্যাস কেল্লাফতে বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে যেত, একটি কলোনি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জায়গা থেকে বাঁচিয়েছে। স্বৈরাচারকে, দালালকে, সেনকিয়াব দর্জিকে, লেন্দুব দর্জিকে বাংলাদেশের বুক থেকে ধাক্কা দিয়ে যেখানকার মাল সেখানে পাঠিয়ে দিয়েছে। এখন আমাদেরকে প্রচন্ডভাবে সজাগ থাকতে হবে যেন এই পান্না, এই মঞ্জুরুল হাসান বুলবুল, এই মুন্নিশা, এই জয়ী মামুন, এদের মতো লোক যেন আর কোনোদিন মাথা চালা দিয়ে উঠতে না পারে। ট্রাইব্যুনালে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান, যিনি কিশোরগঞ্জ থেকে বিএনপির হয়ে লড়ছেন। ফজলুর রহমান খুবই আলোচিত একজন নেতা। তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল মানি না, এমন একটা বক্তব্য চ্যানেল 24 এ প্রকাশিত হওয়ার পর ট্রাইব্যুনাল এটি নজরে আনে এবং তাকে তার আদালতের তার ওকালতির সনদ সহ হাজির হতে নির্দেশ দেওয়া হয়। বোঝাই যাচ্ছে যে ট্রাইব্যুনাল এটা খুবই সিরিয়াসলি নিয়েছে এবং এই ব্যাপারে হয়তো একটা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেবে। 8 তারিখে সম্ভবত তার হাজিরা দিয়েছিল, কিন্তু তার আগে ফজলুর রহমান নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। আসলে আদালতে ক্ষমা চাইলে আর এটা মার্জনা করে সেটা হয়তো রীতি, কিন্তু ফজলুর রহমান যেহেতু একজন রাজনীতিক, তিনি মুক্তিযোদ্ধা, তার একটা লম্বা ছাত্র নেতা হিসেবে ক্যারিয়ার আছে, রাজনৈতিক জীবনে উত্থান পতন থাকা সত্ত্বেও তিনি একজন সৎ মানুষ এবং মুক্তিযোদ্ধা, এটা হচ্ছে তার বড় পরিচয় এবং বিএনপির নিঃসন্দেহে একটা অ্যাসেট। কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিষয়ক বেশ কড়া বক্তব্য, জামাতের বিরুদ্ধে কড়া বক্তব্য, এসব কারণে বেশ তিনি বিতর্কিত হয়েছেন। জুলাই আন্দোলন অভ্যুত্থান নিয়েও তিনি মন্তব্যের কারণে রোশনালে পড়েছেন, তার বাসার সামনে বিক্ষোভ হয়েছে, ককটেল নিক্ষেপ হয়েছে, দল থেকে তিনি সাসপেন্ডও হয়েছেন, পরে আবার সাসপেনশন প্রত্যাহার করে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও বিতর্ক থেমে থাকেনি, তিনি বেশ কঠিন কথা বলেন এবং সেই কথাগুলো শিরোনাম হওয়ার কারণে ফজলুর রহমানকে নিয়ে একটা মোটামুটি সংবাদের একটা খোরাক, এবং এটা তার রাজনৈতিক জীবনকেও বেশ বিতর্কিত করেছে। এবং জামাত সহ এই বলয়ের যারা রাজনীতি ধারণ করেন তারা সুযোগ পেলেই ফজলুর রহমানকে পাল্টা জবাব দেয়। যেহেতু সামনে নির্বাচন এবং অনেক পথ পাড়ি দিতে হবে, বিএনপিও একটা ভারসাম্যমূলক রাজনীতি করছে। বিএনপি খুব অ্যাগ্রেসিভ কথাবার্তা বলছে না, যদিও সাম্প্রতিক সময়ে এখন রাজনীতির প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলাম, ফলে জামাতকে সমালোচনা করছে, অন্যদিকে জামাতও বিএনপিকে সমালোচনা করছে। এরকম পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ফজলুর রহমান আবার বেশ কড়াভাবে কথা বলেন। সেই কথাগুলো এমনভাবে আসে যেটা প্রতিপক্ষরা সহ্য করতে পারে না এবং এই জন্য তারা নানা প্রক্রিয়ায় তাকে কুপঘাত করার চেষ্টা করে। চ্যানেল 24-এও তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা আবার ভিন্ন প্রেক্ষাপটে। এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হয়তো তিনি কথা বলেছেন। যেহেতু তিনি আইনজীবী, সুতরাং দ্রুত ট্রাইব্যুনালের এটা নজরে এসেছে এবং সেই ব্যাপারে তাকে শোকজ করেছে, তাকে হাজির হতে বলেছে। কিন্তু সম্ভবত হাজির হওয়ার আগেই লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, এ ব্যাপারে আর কোনো নেই যে তিনি ভুল করেছেন। এখন আদালত হয়তো সেটি মার্জনা করবেন। তবে ফজলুর রহমানের জন্য এগুলি নানা রকমের বিপদ সংকেত, যেটা তার সামনে যেহেতু নির্বাচনী চ্যালেঞ্জ আছে, ফলে তিনি সেভাবেই হয়তো এখন তার নির্বাচনী কৌশল ঠিক করবেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, কামাল, টিউলিপ, জয়, রেহানা সবার বিরুদ্ধে
ডক্টর ইউনূস অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিচ্ছে। দর্শক দেখেন, হাসিনা যা পারেনি সব কিছু ইউনূস পাচ্ছেন। হাসিনা বিএনপিকে, তারেক রহমানকে অনেক ভয় দেখিয়েছে, কিন্তু তাদেরকে তো ধরে আনতে পারেনি। তারেক রহমান জানতেন যে যতই রায়টা হোক ওতে আমার কিছুই হবে না। তিনি ব্রিটিশ নাগরিককে তো নিয়ে বসেছিলেন যে তাকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হাসিনা ধরে নিতে পারবে না। এবং শেখ মুজিবের খুনি যারা বিপ্লবী কানাডা এবং যুক্তরাষ্ট্রে আছেন তারাও জানতো যে কোনোদিন হাসিনা ধরে নিতে পারবে না, এটা ফাও কথা। কিন্তু ইউনূস কি করেছেন দেখেন। ইউনূস হাসিনা, কামাল, আওয়ামী গং ভারতে তাদের সবচেয়ে পছন্দের জায়গায় আছে। মায়ের পেটে যেরকম সন্তান নিরাপদ, আল্লাহ নিরাপদ রাখেন, খাওয়া দাওয়া কোনো কিছুর চিন্তা নাই, ডিমের মধ্যে যেরকম কুসুম নিরাপদ, এর চাইতেও বেশি নিরাপদ ভারতে আওয়ামী লীগ, হাসিনা, কামাল। কিন্তু ইউনূস এমন মাল, এখন ভারত ছেড়ে পালাচ্ছে হাসিনা, ভারত ছেড়ে পালাচ্ছে কামাল। হ্যাঁ, কামালেরটা শুরু, কারণ কামালকে নিয়ে প্রথমে নড়াচড়া দিচ্ছে ইউনূস। খবর, ভারত ছেড়ে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল। কোনোদিন কেউ কল্পনা করেছেন যে ভারতে যাওয়ার পর যে ভারত হাসিনা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে এবং বর্ডার খুলে দিয়েছে, নিয়ম অনুযায়ী যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে তাহলে তার জেল হবে, তার গ্রেপ্তার করবে। কিন্তু আওয়ামী লীগের সব নেতারা ইমিগ্রেশন ছাড়া বর্ডার ক্রস করে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, আর ভারত তাদের নিজেদের ভিতরকার আইন লঙ্ঘন করে সবাইকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে 1971 সালের মতো। কিসের বর্ডার খুলে দাও, সবাইকে অ্যাসাইলাম দিয়ে দিই, রিফিউজ স্ট্যাটাস দিয়ে দিই। সেরকম এত নিরাপদ আশ্রয় থেকেও ইউনূসের সাথে পারলেন না। এখন কামাল ভারত ছেড়ে কোথায় যাবেন এবং ভারতে কোন জায়গায় আছেন গা ঢাকা দিয়েছেন, বাসা এক জায়গা থেকে এক জায়গায় চেঞ্জ করেন। এর মানে ভারতে থেকেও শান্তি নেই। এটা কামালের ক্ষেত্রে শুরু, কিন্তু হাসিনার ক্ষেত্রে শুরু হয়ে যাবে। দেখবেন হাসিনা, আমি তো আগেও বলেছি, হাসিনা এখন থার্ড কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছে, যার সাথে বাংলাদেশের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই বা ফিরিয়ে আনা সম্ভব নয়। পূর্ব তিমুর, ইউরোপের দেশে আশ্রয় নেই। কামাল চাচ্ছে যে মৃত্যুদণ্ড নাই এমন কোনো দেশে যেতে, কিন্তু ওটা তো ইউরোপের দেশে, সেইসব দেশে তো তাকে যেতে দেবে না। ভারতে এখন পালাতক এক প্রকার। চিন্তা করছেন যে আওয়ামী লীগ নেতারা এখন ভারতে গা ঢাকা দিবে। বিডিআর হত্যাকাণ্ডের বা ওই সেনা হত্যাকাণ্ডের পিলখানা ট্র্যাজেডির রিপোর্ট প্রকাশ, এতে ভারত ধরা খেয়েছে, ভারতের সম্পৃক্ততা। ওইটা নিয়ে এখন ইউনূস ট্রেড অফ করতে পারবে মোদির সাথে, যে ওইটা কি নাড়াচাড়া দিব, আরো আন্তর্জাতিক অঙ্গনে ফাঁস করে দিব যে তোমরা বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছো, তাহলে কেমন বেকায়দায় পড়বা। এবং বাংলাদেশের গুমের সাথে আন্তঃরাষ্ট্রীয় গুমে তোমরা জড়িত, সালাউদ্দিন গুম কেস, সুখরঞ্জন বালি গুম কেস, এই তিনটে ঘটনা, সুখরঞ্জন বালি, সালাউদ্দিন আর পিলখানা ট্র্যাজেডি, এই তিন ঘটনায় পুরো ভারতকে ইউনূস নাস্তানুবোধ করতে পারে এবং তিন ঘটনাকে পুঁজি করে হাসিনা কামালকে ফেরত আনতে পারে। মোদি বাধ্য হতে পারে বাঁচার জন্য যে ঠিক আছে ওকে ফেরত দিয়ে দিলাম, কামালকে ফেরত দিয়ে দিতে পারে। এই ভয় কামাল এখন গা ঢাকা দিয়েছে। কিভাবে ভারত ছাড়বে সেই চিন্তায় আছে। ইউনূস কি পারে দেখেছেন, টিউলিপের এমপি তো চলে যায়, যুক্তরাজ্যের নাগরিক কেমন বেকায়দায় পড়েছে, এখন ওই দেশে মুখ দেখাতে পারে না। শেখ রেহানা, পুতুল, ওরা পালাতক এক প্রকার। পৃথিবীর কোথাও হাসিনা ঘনিষ্ঠরা প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না, চোরের মতো, পালাতকের মতো। জয়কে কেউ দেখেন, ভার্জিনিয়া বলেন, ওয়াশিংটন বলেন, নিউ ইয়র্কে তো ভুলেও আসবে না, মাইল খাবে নিউ ইয়র্কে আসলে। জ্যাকসন হাইট বা এইসব জায়গায় আসলে জনগণ পিটাবে ওরে, যাতে পুলিশ ধরে ধরুক যে ওরে আগে মারি তারপরে জেল খাটলে খাটি। তো দর্শক, আমার দেশের খবর, ভারত ছেড়ে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল, এটাই মনে করি ইউনূসের নজিরবিহীন সফলতা। যে পালিয়েছে ভারতে, ওই মায়ের পেটের মধ্যে গিয়েছে, সেখান থেকেও এখন দৌড়ের উপর রেখেছে, এখন ওই জায়গা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল। মজা না? খুবই মজা। প্রত্যর্পণ ঠেকাতে ঠিকানা পাল্টে গোপন আস্তানায়, এর মানে ভারতে এখন কামাল পালাতক। ভেরি ইন্টারেস্টিং। মৃত্যুদণ্ডের বিধান নেই এমন দেশে পাড়ি দিতে চান, কিন্তু এটা সম্ভব না, কারণ হাসিনাকে ইউরোপ জায়গা দেয় না, ইউরোপ ছাড়া তো সব জায়গায় মৃত্যুদণ্ড আছে। বরং চীন, ইরান, এইসব জায়গায় আরো বেশি মৃত্যুদণ্ড। এইসব জায়গায় যাবেন, তারা নিজেরাই কিনা মৃত্যুদণ্ড দিয়ে দেয় আপনাকে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড। ঢাকার চিঠির পর বিচলিত হয়ে পড়েছেন। তো বিচলিত কি শুধু কামাল? এখানে রিপোর্টটা কামালকে নিয়ে, কিন্তু আরো বিচলিত হাসিনা। কারণ ইউনূস সরকার এভাবে এগোচ্ছে, ওই যে প্রেস সচিব বলেছে না যে কামালকে দিয়ে শুরু করে এরপরে ধরবে হাসিনাকে। ঢাকার কসাইকে ফেরাতে তৎপর সরকার, মানে ইউনূসের তৎপরতায় কামাল এখন পালাতক। গণহত্যা মানবতা বিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন, ছাড়বেন, প্রস্তুতি চলছে। মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোন দেশ গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে এমন দেশে যাওয়ার চেষ্টা করছেন। পূর্ব তিমুর যান, ভালো হয়, পূর্ব তিমুরে অনেকেই যায় এরকম আমি জানি, এই বিষয়ে আলোচনা চলছে, তাও আমি জেনে বলছি, সোর্স থেকে বলছি। এবং এখানে কামালের চেহারা কেমন হয়েছে দেখেছেন? চোরের মতো, গুন্ডার মতো, গ্রামের স্যাঁচরা চোরের মতো। গ্রামে একসময় চোর ছিল, এখন ওই চোর নেই। যারা চুরি করতে যেয়ে ভাত খেয়ে আসতো, পত্রিকায় মাঝে মাঝে দেখতেন, বা গ্রামের একটা রিয়াল চিত্র, আপনার তরকারি খেয়ে ফেলতো। এই তরকারি খেতে যে এখন না আধুনিক যুগ, রান্না করলে পাতিলে হাড়িতে কালি পড়ে না, কিন্তু ওই সময় প্রচুর কালি পড়তো। তো কালি লাগতো হাতে, গায়ে, নাক মুখে। ওইটা দেখে আবার ধরতো যে তোর নাক মুখে কালি লাগছে কিভাবে, তুই অমুক ঘরে চুরি করতে গেছস, তারপরে অমুক ঘরের তরকারি বরিশালের বাসায় বলে শালুন খাইছস, ভাত খাই আসছো, মুরগির গোস্ত রান্না করা ছিল, কবুতরের গোস্ত রান্না করা ছিল, এগুলো খাইছো, আর খাইতে যাই তোর নাক মুখে কালি লাগছে। এটা একটা চিত্র ছিল।
কামালের অবস্থা হচ্ছে এরকম, চোরের মতো, পাতিল চোরের মতো দেখায়। কেন? ও জানে যে ওর ইউনুস বাংলাদেশের, ওর আব্বার আব্বা ইউনুস, শেখ মুজিবের আব্বা। শেখ মুজিবের চাইতে ইউনুসের মর্যাদা অনেক বেশি। ইউনুস আছে দুবাই, আরব আমিরাতের জেল থেকে বাংলাদেশিদের, আরব আমিরাতের আইন স্থগিত করে বাংলাদেশিদের ফেরত দিতে বাধ্য হয় বা দেয় যে ইউনুসের কারণে। সেই ইউনুস অনেক কিছুই ঘটাতে পারে, আমরা কল্পনাও করিনি সেই ঘটনা ঘটছে। অন্য জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি কলকাতার রোজডেলে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।